আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো ৬ রমজানের ইফতার আয়োজনে আমি কি তৈরি করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি ১ কাপ হালিম মিক্স নিয়েছি এবং ৪ টেবিল চামচ হালিম শাহি মশলা নিয়েছি। এটা আমি হালিম রান্নার কাজে পর্যায়ক্রমে ব্যবহার করব। এখন একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি হালিম মিক্স ১ কাপ, দেখতেই পাচ্ছেন। এখন আমি হাফ কাপ পানি দিয়ে হালিম মিক্সটাকে মিক্স করে নিব। একসাথে সবগুলো পানি দেওয়া যাবে না, কারণ হালিম মিক্সটাকে দলা ফেঁকে যেতে পারে। তাই অল্প একটু পানি দিয়ে প্রথমে একটু মিক্স করে নিতে হবে। তারপর এখানে ২ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মিক্স করতে হবে। আমি এখানে মোট ২ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ১ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এবং এখন আমি নিয়ে নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা হাড় চর্বি সহ গরুর মাংস ১ কিলোর থেকে একটু কম। একটি ফ্রাই প্যানে ১ কাপ তেল নিয়েছি, রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। মোট কথা পেঁয়াজ বেরেস্তার মতো কালার করে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তার সঙ্গে মাংসগুলো নেড়ে চেড়ে ৩ থেকে ৪ মিনিট ভেজে নিব এভাবেই। এই তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি মিক্স করে নিচ্ছি এবং হাই হিটে আমি মাংসগুলো ৩ থেকে ৪ মিনিট ভেজে নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে ৩ টেবিল চামচ হালিম মিক্স মশলা। এই তো মিক্স মশলাটা দিয়ে আমি এখন ১ টেবিল চামচ রেখে দিয়েছি, এটা আমি পরে ব্যবহার করব। এখন আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো মাংসগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ৩ থেকে ৪ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিব। এই তো ফিরে আসছি ৩ থেকে ৪ মিনিট পর। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি ১ চা চামচ কাঁচা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ লবণ। হালিম মিক্সের মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে তাই এখানে লবণটা বুঝিয়ে দিয়ে দিয়েছি। এই তো মাংসগুলো আমি মোট ১০ মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ কাপ ফুটন্ত মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে সেটাই বুঝে দিয়ে দিবেন। অনেকের মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অনেকটা সেদ্ধ হতে দেরি লাগে, তাই সেটা বুঝেই পানিটা ব্যবহার করতে হবে। এই তো আমি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি অফ ক্যামেরায়, এবং মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি। মাংসগুলো আমার ৮০% সেদ্ধ হয়ে গিয়েছে। ওই যে আগে থেকে ১ ঘন্টা আগে হালিম মিক্সটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ২-৩ মিনিট নাড়াচাড়া করলে এটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো হালিম মিক্সটা দলা ফেঁকে যেতে পারে। এই তো খুব ভালোভাবে ২-৩ মিনিট নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি ৫ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি হালিম মিক্সের পরিমাণটা একটু বেশি নিয়েছি। হালিম মিক্সের পরিমাণ বুঝেই পানিটা গরম করতে হবে এবং অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আমি ২-৩ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এর মাঝে আমি ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়েও দিয়েছি। এই তো ২-৩ মিনিট পর আমি ফিরে আসছি। আমার হালিম মিক্সটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আর কোনো ঢাকনা ব্যবহার করব না, অনবরত নেড়ে চেড়ে হালিমটাকে আমি রান্না করে নিব। এই হালিমটা রান্না করতে আমার ১ ঘন্টা ১০ মিনিট সময় লেগেছে, কারণ আমি মিডিয়াম আঁচে রান্না করেছি পুরো রান্নাটা। আমি চেক করে দেখেছি হালিম মিক্সটা এখনও সেদ্ধ হয়ে যায়নি, তো আমি আরও নেড়ে চেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতে পাচ্ছেন আমার হালিম মিক্সটা একবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাকি মশলাটুকু এখানে অ্যাড করে দিব। মশলাটুকু দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ২ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা না দিলে সমস্যা নেই, আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি মশলা এবং পেঁয়াজ বেরেস্তা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আমার হালিম রান্না একদমই ডান। এখন আমি শুধু একটি বাগার তৈরি করব। এখানে ১.৫ টেবিল চামচ রসুন কুচি এবং ২ টেবিল চামচ তেল দিয়ে একটি বাগার তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রসুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদ সরিষা। আপনারা চাইলে কালো সরিষাও দিতে পারেন। সরিষা হাতের কাছে না থাকলে হাফ টিস্পুন আস্ত কাঁচা জিরা দিলেও হবে। এই তো আমার বাগারটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তৈরি করা বাগারটা আমি পুরোটাই ঢেলে দিব হালিমের মধ্যে।
এভাবে হালিম রান্নার শেষে একটি বাগার তৈরি করলে আমার কাছে হালিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই বাগারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে হালিম থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে বাগারের ঘ্রাণটা পুরো হালিমে ছড়িয়ে পড়বে, খেতে অসাধারণ লাগবে। হালিমের উপরে ডেকোরেশনের জন্য আমি সব কিছু এখানে কেটে গুছিয়ে নিয়েছি। এখন আমি হালিমগুলোর সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হালিমগুলো কতটা লোভনীয় এবং ইয়াম্মি হয়েছে, কালারটাও অনেক বেশি মজার ছিল দেখতে। এই তো আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার হালিমের ঘনত্বটা পারফেক্টলি হয়েছে। এর সাথে পাতলা এবং এর সাথে ঘন করলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আপনারা চাইলে আরেকটু পাতলা করে রান্না করতে পারেন, তবে এর চাইতে ঘন করবেন না, তাহলে সেটা পাতলা খিচুড়ির আকারে পরিণত হয়ে যাবে। হালিমের উপরে প্রথমে আমি শসা কুচি দিয়ে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা কুচি, একটু লম্বাটে করে কুচি করে নিয়েছি। আদা কুচি দিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। এটা আমার দোকানের কেনা পেঁয়াজ বেরেস্তা ছিল। তো আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমি একটি জুস তৈরি করে দেখাবো। এর জন্য একটি ব্লেন্ডার ঝগ নিয়েছি, ঝগের মধ্যে আগে থেকে কেটে রাখা কলা দুটি দিয়ে দিচ্ছি খেজুর দুটি। এখানে আপনার চাইলে চিনিও দিতে পারেন, তো আমি আর চিনি দিচ্ছি না। দুধেও মিষ্টি আছে, কলা মিষ্টি এবং খেজুরও, সব কিছু মিলিয়েই এই জুসটায় চিনি দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমি এইভাবেই স্বাস্থ্যসম্মতভাবে এই জুসটা করে বাচ্চাদেরকে সবসময় খাওয়ানোর চেষ্টা করি। আমার ছেলেরা একদমই দুধ খেতে চায় না, তো আমি এইভাবে করে দিলে তারা বুঝতেই পারে না, দুধের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, এতে করে তারা খেতে পছন্দ করে। সেই ছোটবেলা থেকে আমার ছেলেদেরকে আমি এইভাবে বিভিন্ন ফ্লেভার দিয়ে দুধের ঘ্রাণটা নষ্ট করে খাওয়ানোর চেষ্টা করি। তো আমার বড় ছেলেটা একদমই দুধের ফ্লেভার নিতেই পারে না, তো আমিও তো আর ছাড়ছি না। তো আমি এভাবেই দুধ তাদেরকে খাইয়েই ছাড়ি। তো এখন পর্যন্ত তাদেরকে এভাবে আমি দুধ খাইয়ে দেই। যাই হোক, এখন আমার কলার জুসটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি একটি গ্লাসে ঢেলে সার্ভ করে নিব। প্রচণ্ড এই গরমের মধ্যে ছোট বড় সবাই এভাবে কলার জুস করে খেতে পারেন, এতে করে যেরকম স্বাস্থ্যসম্মত তেমনি শক্তিশালী একটি জুস। তো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি উপকারে আসে একটি লাইক দিয়ে দিবেন। এখানে আমি কিছু আপেল নিয়েছি, আপেলটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই আপেলটাকে ভর্তা করব। তারা একদমই ফল চিবিয়ে খেতে চায় না, তো তাদেরকে আর কি বলবো, আমারও সেম অভ্যাস হয়ে গিয়েছে। এখন আর ফল খেতে ভালো লাগে না, জুসই ভালো লাগে সবসময়। এই জন্য যত রকমের ফল থাকেই না কেন বাচ্চাদেরকে জুস করে দেওয়ার চেষ্টা করি। পুরো রমজান মাস ভরে এভাবে ফল দিয়ে জুস তৈরি করে দিয়েছি। তো সব কিছু তো আপনাদের মাঝে আর শেয়ার করা সম্ভব হয়নি, যেহেতু রমজানে অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি অনেক দিন পরে আপনাদের মাঝে রান্নার কিছু ভিডিও। তো এখন আমি আপেলগুলোকে 4 টুকরো করে মাঝখানের বিচি এবং অসমান অংশগুলোকে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো আপেল আমি সেমভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আপেলগুলো ছোট ছোট টুকরো করে নিব। যেহেতু আমি আপেলটাকে মাখাবো, ছোট ছোট টুকরো করে নিলে বেশি ভালো হবে। এটা করার সাথে সাথে মানে আমি নিজেই খাওয়ার জন্য ভাগে পাইনি, এতটাই টেস্টি এবং মজার ছিল এবং এতটাই মজা করে আমার সন্তান এবং হাজব্যান্ড সবাই খেয়ে ফেলেছে, আলহামদুলিল্লাহ। বাচ্চারা যেহেতু ফল একদমই খেতে চায় না, তাই ভাবলাম এভাবে ভর্তা করে দেই। তো ভর্তা করতে না করতেই বাচ্চারা খুব মজা করে খেয়ে ফেলেছে, তো আমার কাছেও ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো টুকরো করা আপেলের মধ্যে আমি কিছু লবণ দিয়েছি। এখানে একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, আপেল কাটার সময় এভাবে যদি একটু লবণ ছিটিয়ে রাখেন তাহলে আপেলে কোনো রকমের লাল লাল ভাব হবে না। দেখতে পেয়েছেন আমি সবগুলো আপেল কেটে নিয়েছি এবং সবগুলো আপেলের কালারই এখনও সাদাই রয়েছে, কোনো রকমের লাল লাল হয়ে যায়নি। তো এখানে আমি একটি বাটিতে 3-4টি শুকনো মরিচ এবং কিছু তেঁতুল আগে থেকে ভিজিয়ে নরম করে রেখেছি, সব কিছু মিলিয়ে মাখিয়ে নিচ্ছে এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ বিট লবণ। যেহেতু আমি সাধারণ লবণ আপেলে আগেই ওইভাবে ছিটিয়ে ছিটিয়ে ব্যবহার করেছি, তাই আমি এই পর্যায়ে সাধারণ লবণ দিচ্ছি না। দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি এবং এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় এবং ইয়াম্মি হয়েছে। এখন আমি কেটে রাখা সবগুলো আপেল দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার আপেলগুলো কতটা এখনও সাদা সাদা ভাব রয়েছে, একদমই লাল হয়ে যায়নি। তার মানে আপেলগুলো
লবণ দেওয়াতে সাদাই রয়েছে। তো আপনারা এই টিপসটি ফলো করবেন, এতে করে আপেল কাটার পরে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। লাল লাল হয়ে গেলে একদমই ভালো লাগে না। তো এখন আমি আপেলগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো এখন আমি এখানে একটুকু লেবুর রস দিয়ে দিব। যাদের হাতের কাছে লেবু পাতা আছে তারা লেবু পাতা দিয়ে দিবেন। যে কোনো মাখানিতে লেবুর রস বা লেবু পাতা দিলে সেই মাখানোর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 4 কোয়া কমলা লেবু। তো কমলা লেবুটাকে উপর থেকে আমি বিচি এবং ছিলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভালোভাবে হাত দিয়ে চিটকে দিয়ে দিচ্ছি। এভাবে একবার হলেও আপেল ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। এর ভাগ একদমই কাউকে দেওয়া যাবে না, আপনারা নিজেই এটা খেয়ে বলবেন। তো আমার আজকের রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।